আজকে এই শোক সভার উপস্থিত আমার ভাই বন্ধু বান্ধবীগণ, আমি বিগত দিনে জাতীয় জনতা পার্টি প্রথম লগ্ন থেকে যে একটি কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আজকে আমি মর্মাহত, খুব আনন্দিত ছিলাম সেই দিন যেদিন শাহ আবিদালী সাহেব আমাদের মাঝে আসছিলেন। আমি লন্ডনে ওনার সাথে 3-4 বার কথা বলার পরেও উনি রাজি হয়েছে। রাজি হওয়ার পর প্রথম আমি ঢাকা শহরে যারা বসবাস করি, আমরা ফেডারেল লিডার জাতীয় সদস্য, তাদের সাথে পরামর্শ করি। ওনারা সকলে আমাকে একমত দেন যে হ্যাঁ, আপনি কথা বলতে পারেন, আপনি যদি ওনাকে পারেন আনতে পারেন। তারপর আমি সিলেটের বড় বড় নেতাদের সাথে কথা বলি, ওনারাও আমাদের রায় দেন যে আপনার শাহ আবিদালী সাহেবকে নিলে খুব ভালোই হবে, বন্ধ হবে না। এই পরিপ্রেক্ষিতে আমি সকলের রায়ের পর ওনাকে অনেক কষ্টে রাজি করাইছি। করানোর পর উনি আসছেন আমাদের মাঝে লন্ডন থেকে। লন্ডন থেকে আসা যাওয়া করা একটা বিরাট কষ্টকর ব্যাপার। ওনার হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, আমার এখন আরও দুটো ব্যবসা উনি চালু করেছেন, হাউজিং ব্যবসা ওনার চালু হয়েছে। যেহেতু সব ওইখানে স্থগিত করে উনি আসছেন ঢাকায়। আসার পর আমাদের 7 দিন সঙ্গ দিয়েছেন এবং আমাদের কথা উনি বাইনা নিচ্ছেন সহজ সরলভাবে। জেনারেল ওসমানী সাহেব ওনাকে আদর করতেন। প্রাথমিক পর্যায়ে আমি জনতা পার্টিতে যখন জয়েন করি, তখন আমি দেখছি যে জেনারেল ওসমানী সাহেব শাহ আবিদালীকে খুব নিকটে টেনে দিতেন সবসময়। লন্ডনের কয়েকটা প্রোগ্রাম আমি ভিডিওতে দেখছি, সেখানেও একই জিনিস দেখলাম যে শাহ আবিদালী সাহেব কোথায় যেন খুঁজতে গেল, নিজের কাছে নিয়ে তারপরে উনি বক্তব্য রাখতেন। সেই শাহ আবিদালী আজকে আমাদের মাঝে নাই। উনি অসুস্থ হওয়ার কিছুক্ষণের ভিতরে উনি আমাদের লন্ডনে আমাদের রাষ্ট্রদূতের এক প্রোগ্রামে যান, জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান হিসেবে দাওয়াত পান। সেই দাওয়াতে যোগদান করেন ওনার বেগম সাহেব উনি। সেখানে উনি বক্তব্য রাখেন। খুব খুব খুশি ওনার মনে ছিল, খুব আনন্দিত ছিলেন উনি। আর সেই সময় উনি গাড়িতে আসার পর ওনার শরীর অসুস্থ হয়ে পড়ে। তখন আমি এটা কারো দোষ দিব না, মৃত্যু যখন মানুষের আইসা পড়ে তখন সব কিছু অচল হয়ে যায়। আমি দেখছি আমার ব্যক্তিগত জীবনে কয়েকজনের মৃত্যু আসার পর, আজরাইল এসে পড়ার পর সব কিছু বন্ধ হয়ে যায়। কারো কোনো জ্ঞান বুদ্ধি থাকে না, কারো কোনো কিছু করার শক্তি সামর্থ্য থাকে না, সে মানুষটা আস্তে আস্তে মারা যায়। তো শাহ আবিদালী সাহেবকে যদি বলছি এর জন্য, যদি এটা বলা আমার কোথাও নয়, আল্লাহ আমাকে মাফ করুন, যথাসময় নিয়ে যাওয়া হয় নাই, উনি যথাসময় যেতে পারেন নাই। অ্যাম্বুলেন্স ডাকা হয়েছে, অ্যাম্বুলেন্স আসছে, ওনাকে নিয়ে গেছে। তারপর ওইখানে কিছুক্ষণের পরেই মারা গেছে। কারণ ওরা কিছুক্ষণ পরে মারা গেছে, ওনাকে এই অক্সিজেন কি বলে না, লাইফ সাপোর্ট দিয়ে রাখছে। এটা মারা যাওয়ার পরেই রাখে সাধারণত। এটা একটা দেখানোর জিনিস। মেডিকেল সায়েন্সে একটা ভৌতাবাজি আমি বলবো যে মেডিকেল সায়েন্সের সবচেয়ে কঠোর এবং সবচেয়ে নিম্নমানের স্থান যেটা লাইফ সাপোর্ট। যেখানে আমরা শেষ করছি আমরা ওইখানে আপনি ধরে করতে বুঝি নাই, ওইখানে কৃত্রিম পজিশনে অক্সিজেন দিয়ে ইয়েটাকে লাঞ্চটাকে চালায়। তো লাঞ্চটা আপনি বাতাস দিলেও চলে, আপনি যদি জোরে মুখ দিয়ে ফুলেন তো ওটা ফুলবো আবার ওইটা চালায় রাখে। যেমন পেস মেকার দিয়ে আমরা মানুষের জীবিত রাখি, ওইটা আল্লাহ যতদিন জীবিত রাখার। আমার আব্বাকে আমি 1.5 লক্ষ না 1,75,000 টাকা দিয়ে পেস মেকার লাগিয়েছিলাম উসমানী সাহেবের মাধ্যমে। উনি জফরুল্লাহ সাহেবের দিয়ে অপারেশন করেছেন।
আর ব্রিগেডিয়ার মালিক সাহেবকে উনি তত্ত্বাবধানে রাখছিলেন। সরকারি হসপিটালের হেড ছিলেন ব্রিগেডিয়ার মালিক, সিলেটি লোক। ওনাকে বলছিলেন যে আমার সিটির প্রধান সচিবুর রহমান ইউনুস সাহেবের বাবা, আমি তোমার এখানে পাঠাতেছি, তুমি একটু দেখো। ঠিক আছে, দেখার পরে উনি 3 বার গেছেন সরকারি হসপিটালে। ওই পেস মেকার কাজ দিচ্ছে না, 15 বছরের 10 বছরের জন্য দিয়েছিল আমার খেয়াল নেই, 1,75,000 টাকা দিয়ে। আমি দামটা বলছি এই জন্য যে কোটি টাকা দিয়ে মানুষ পাঠানো যায় না, যখন মৃত্যু হয়েছে পরে তখন সব বছর হয়ে যায়। আমি আমার বাবার কথাটার জন্য বলছি যে ওই আমার বাবার কথাটা এই সমুদ্রে কানে ব্রিগেডিয়ার আলম সাহেবকে চিন্তা করতেন যেমন করি। ব্রিগেডিয়ার আলম সাহেব দিয়েও চিন্ত, বাবুদেরও চিন্ত। সে ব্রিগেডিয়ার আলম সাহেব আমার খুব ঘনিষ্ঠ লোক ছিল। ওনাকে বইলা এই কুরাইশি মেজর কুরাইশি ছিল তখন আলী ফ্যামিলির হেড। ওনাকে বলছেন ব্রিগেডিয়ার আলম সাহেব আমার বাড়িতে বিশেষ ব্যবস্থায় অক্সিজেন লাগানো হয়েছে আমার বাবাকে, তারপরে আমার বাবা টিকে নেই। আজকে এই শাহেদ আলী সাহেবকে কেমিক্যাল সাপোর্ট দিয়া অক্সিজেন দিয়া রাখতে দিচ্ছে, কষ্ট দিচ্ছে, তার আত্মার উপরে কষ্ট দিচ্ছে, তার জানের উপরে কষ্ট দিচ্ছে। তার সবচেয়ে বড় সৌভাগ্য তাহলে আমি বলবো, মৃত্যু প্রত্যেকটা মানুষের নির্ধারিত সময় হয়, এটা আপনারা কেউ ভুল করবেন না। মৃত্যু আবার যেদিন হবে আমাকে কেউ রাখতে পারবে না। আমি এখন মৃত্যুটাকে খুব কাছাকাছি দেখি, কারণ প্রায় অসুস্থ থাকি, প্রধান অতিথি হিসাবে ওনার মিটিং কল করেছি আমরা, জাতির উদ্দেশ্য উনি কিছু বলবেন। রিয়াল এমপি রমেশ খান আমার সভাপতিতে উনি আসলেন না। আমি এসে এখানে প্রথম কাজটাই করলাম, চেয়ারে বসে রেজুলেশন দিলাম যে রিয়াল এমপি রমেশ খানকে বহিষ্কার করা হইল আচরণ বিধি 1 নম্বর ধারা মোতাবেক। উনি বহিষ্কার হইলেন। আপনারা কথা বুঝেন, আমি জাতীয় পর্যায়ে রাজ্য মিটিংয়ে সভাপতিত্ব করছি এই জানুয়ারি মাসে 84-তে। না, ওটা তো করছি উসমানী সাহেবের মিটিংয়ে আমি সভাপতিত্ব করছি ইয়াতে আপনার স্টেডিয়ামের টিকিট করে ছাদের উপরে স্টেজ করে আওয়ামী লীগের তরফ থেকে আমাকে ফুলের তোড়া দেওয়া হয়েছে। আমি আগে আওয়ামী লীগ করতাম, আজকে রাজনীতিতে অনেকে অনেক কথা বলে, অনেক বড় বড় কথা বানায় বলা যায়, রাজনীতিবিদ সাজা গুছিয়ে অনেক কিছু বলতে পারে, যা মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা করা যায়, বুঝে বলা যায়। রাজনীতিতে অনেক নেতা আছে এত সুন্দর সুন্দর কণ্ঠে কথা বলে, কিন্তু বাড়িতে গিয়ে আর বড় যে সব সাধারণে ঠকে এসেছে, জানো আজকে এই কথা বলছি। রাজনীতিবিদ 2 প্রকার, একটা সৎ একটা অসৎ, আর বাকি বুঝে আমি বলবো না, এই 2 তো বলেই রাখলাম। তা আমি এই যে ভাইরা আপনি একটু বসেন, সভা চলাকালীন সময় পারমিশন থেমে যাওয়া যায় না, বসেন। আমি আল্লাহর কাছে দোয়া করি, রুহের মাগফিরাত কামনা করি শাহেদ আলী সাহেবের, যদি আমাদের কথা, আমাদের মান সম্মান, আমাদের পার্টির খালি শূন্য পদটাকে শেষ পর্যন্ত রক্ষা করে তারপরে ইন্তেকাল করতেন। আমি ভাবিকে জিজ্ঞেস করলাম, যদি আমাদের রাষ্ট্রদূতের এখানে কি কোনো কথা, কষ্টকর কোনো কথা শুনছেন না? আমি কই, উনি রাষ্ট্রদূতের এখানে কোনো অন্য ব্যক্তির সাথে কথা বলছেন যেটা কষ্টদায়ক না? তারপরে বললাম, উনি কি আনন্দিত ছিলেন? ওই প্রোগ্রামে যাওয়ার পরে হিরু ভাই খুব আনন্দিত ছিলেন, অনেক আনন্দিত ছিলেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের শাহেদ আলীর না, দুর্ভাগ্য শাহেদ আলীর না, দুর্ভাগ্য জনতা পার্টির, দুর্ভাগ্য আমাদের। আজকে উনি আমাদের মাঝখান থেকে চলে গেছেন, আল্লাহ করুন।
আমরা সকলেই দোয়া করি, আপনারা আমিন বলেন।